স্বাগত ১ ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি সাফাদ্দিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। ৩.৫ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রথম চালান ঢুকছে বিকেলে। প্রতি টন $270 থেকে $300। রাজধানীর খালের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় দক্ষিণ সিটির তৎপরতা, পান্থকুঞ্জে পরিচ্ছন্নতা অভিযান। রাজধানীর মহাখালীতে কিশোর গ্যাংয়ের হাতে ৮ম শ্রেণীর শিক্ষার্থী খুন। দুই পক্ষের বিবাদের জের, আটক এক। সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বাস চালক শহীদ গ্রেপ্তার। ঢাকায় নিয়ে আসছে সিআইডি। এবং দেশে করোনা সংক্রমণের ৩০০তম দিন আজ। মৃত্যু বাড়লেও ১ মাস ধরে শনাক্তের হার কমে ১০ ভাগের নিচে। প্রধান শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে যাব বিস্তারিত খবরে। দীর্ঘ ৩.৫ মাস পর ভারত পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশের স্থলবন্দরগুলোতে শুরু হচ্ছে পেঁয়াজ আমদানি। শনিবার বিকেল নাগাদ পেঁয়াজবাহী ট্রাক দেশের বন্দরে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের ভারতীয় গেটে ৪টি পেঁয়াজবাহী ট্রাক ৮০ টন পেঁয়াজ নিয়ে অপেক্ষায় রয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষ হলে বিকেল নাগাদ শুরু হতে পারে আমদানি কার্যক্রম। এবার প্রতি টন পেঁয়াজ $270 থেকে $300 এলসি করা হয়েছে বলে জানান সাতক্ষীরার ব্যবসায়ীরা। একই অবস্থা বেনাপোলেও। এদিকে পেঁয়াজ আমদানির খবরে দেশের স্থলবন্দরগুলোতে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। গেল বছরের ১৪ই সেপ্টেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। গত বছরের ১৪ই সেপ্টেম্বর অভ্যন্তরীণ বাজার সংকট ও মূল্য বৃদ্ধির অজুহাতে বাংলাদেশ সহ বিভিন্ন বিশ্বের যে দেশ রয়েছে সেখানে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত। এর ফলে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিলে দাম কয়েক গুণ বেড়ে যায়। ভারত থেকে পেঁয়াজ আমদানির আরও খবর জানাতে এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ঠিক কী পরিমাণে পেঁয়াজ আসার কথা রয়েছে ভারত থেকে, এবং বিকেলের মধ্যে তো পেঁয়াজ ঢোকার কথা রয়েছে, তো এই বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে? জি, আমরা আসলে চাঁপাইনবাবগঞ্জে যে সুনামগঞ্জ স্থলবন্দর সেখানে সকাল থেকে অপেক্ষা করছি। আমাদের মতো আসলে আমদানিকারকরাও এবং এখানে যারা C&F এজেন্ট রয়েছে তারাও জেনেছেন যে আজকে ভারত থেকে পেঁয়াজ ট্রাক প্রবেশ করবে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রাক প্রবেশ করেনি। আমরা দফায় দফায় আসলে এই নিয়ে কথা বলেছি আমদানিকারক এবং C&F এজেন্ট সহ অন্যান্য বন্দর ব্যবহারকারীদের সঙ্গে। তারা যেটা বলছেন যে বন্দরের ওই পারে অর্থাৎ ভারতের মেহেদীপুর স্থল বন্দরে 5টি পেঁয়াজের ট্রাক রয়েছে আজকে, যেই ট্রাকগুলো যে সিরিয়াল করা হয় সেই সিরিয়াল একেবারে পেছন দিকে রয়েছে, অর্থাৎ সেই পেঁয়াজগুলো ব্যবসায়ীরা জানাচ্ছেন যে আজকে সর্বোচ্চ 5টি ট্রাকে পেঁয়াজ আসবে বলে তারা জানতে পেরেছেন। আরো একটি বিষয় বলে রাখি যে আমরা আসলে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম যে ভারত থেকে যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার পরে পেঁয়াজ আমদানি শুরু হওয়ার আসলে বাজারে কি ধরনের প্রভাব পড়বে। তো ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে দেশি পেঁয়াজ উঠে যাওয়ার কারণে এমনিতেই বাজার দর কমতে লেগেছে এবং এই দর আরো কমে যাবে বলে তারা জানিয়েছেন আমাদের। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজ বিকাল নাগাদ ঢুকবে এবং এই পেঁয়াজ আসার পরে আসলে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে পেঁয়াজ আমদানির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদের শুরুতে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে ভারত থেকে পেঁয়াজ আমদানির তথ্য, এ বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত হবেন ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। জনাব সাইদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুরুতে যে বিষয়টি জানতে চাই যে দেশি পেঁয়াজ এখন বাজারে রয়েছে, ভরা মৌসুম রয়েছে, অথচ দামও অন্যান্য বছরের তুলনায় এখানে বেশি, এবং এর উপরে আমদানি করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রক্রিয়ায় কৃষকরা তো ক্ষতিগ্রস্ত হবেন। তো এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি শুরুতে। ধন্যবাদ আপনাকে।
আপনি যে বলছেন যে পেঁয়াজ আমদানির সিদ্ধান্তে কৃষক ক্ষতিগ্রস্ত হবে, আমি সেটাকে সেভাবে দেখছি না। আমি মনে করি এখন বাজারে যে পেঁয়াজের দাম আছে এবং যেটা আরেকটু কমলেও কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আ আ কারণ আমি মনে করি যে উৎপাদন খরচ আমরা জানি। মোটামুটি ১ কেজি পেঁয়াজ উৎপাদন করতে অ্যা অ্যা অন অ্যান এভারেজ ৳১৪-১৫ খরচ হয়। সেই তুলনায় এখন আমরা বাজারে যে প্রাইস দেখতে পাচ্ছি ৳৩৫ র উপরে। সুতরাং এতে কৃষক ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি না। এবং আমদানির যে খবর, এতে যে একেবারে ড্রাস্টিক্যালি বাজারের দাম কমে যাবে পেঁয়াজের, এটাও মনে করার খুব কারণ নাই। তবে কমে আসবে এটা আমি মনে করি। এবং সরকারের ডেফিনিটলি ভোক্তাদের বিবেচনায় যে দাম কমিয়ে আনা, এটা তো সঠিক সিদ্ধান্ত বলেও আমি মনে করি। ডক্টর সাইদুর রহমান, আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে পেঁয়াজের যে মূল্যর কথা আপনি বললেন, আমাদের প্রতিবেদনও বিভিন্নভাবে দেখানো হয়েছে যে আমরা যে সকল স্থানে পেঁয়াজ বেশি হয় সেই সকল কৃষকরা তারা বলছেন যে তারা সঠিক এবং ন্যায্য দাম পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? ন্যায্য দামের বিষয়টি আসলে রিলেটিভ। কৃষক উৎপাদন মৌসুমে ন্যায্য দামটা অনেক সময় পান না। কারণ সব উৎপাদনকারী একই সাথে বাজারে দ্রব্য নিয়ে আসে এবং ওই সময় দেখা যায় যে আমদানি করার প্রবণতাটা বেশি হয়। সেই ক্ষেত্রে আমি বলব যে তাদের ন্যায্য দাম অথবা যেটা পেলে তারা উৎসাহী হবে পেঁয়াজ করতে, সেই দামটি পাওয়ার তার চেয়ে যেন কম না পায় সেই দিকে সরকারকে খেয়াল রাখা দরকার এবং আমদানি সেই লক্ষ্যকে সামনে ডক্টর রেখে সাইদুর রহমান, করা আরেকটু দরকার। জানতে চাই যে আপনি যে বিষয়টি বললেন যে কৃষকরা ন্যায্য দাম পাবেন, তো সেই বিষয়টি কিভাবে নিশ্চিত করা যাবে বা সেই ক্ষেত্রে কি ধরনের নীতিগত সিদ্ধান্ত তাদেরকে উপকৃত করবে? আমি সেটা ভাবছি যে আজকে যে স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন $২৭০ ১ টন পেঁয়াজ আসছে, রাফলি ৳২৩ কেজি পড়ে। তো সেটি আমরা বাজারে হয়তো ৩০ ৩২ টাকায় পাবো। তো সেইভাবে যদি আমরা কৃষকের সর্বনিম্ন উৎপাদন খরচ উঠিয়েও কিছুটা লাভ থাকে, সেইভাবে যদি বাজারের দ্রব্যের দাম আগে থেকেই আমরা কিছুটা সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয় যে ৳৩০ র নিচে পেঁয়াজের দাম আসবে না, তাতে করে কৃষক উপকৃত হবে। এবং সেই লক্ষ্যকে সামনে রেখে যদি আমদানি কতটুক করা হবে সেটা ঠিক করা হয়, তাহলে আশা করা যায় যে কৃষক সর্বনিম্ন দাম পাবেন, as well as ভোক্তারাও অপেক্ষাকৃত কম দামে পেঁয়াজ ভোগ করতে পারবেন। এটি আমার কাছে মনে হয়। ডক্টর সাইদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পাইকারি বাজারে শীতকালীন সবজির দাম সহনীয় থাকলেও খুচরা বাজারে চড়া। পাইকাররা বলছেন এবার উৎপাদন পর্যাপ্ত হলেও পরিবহন সহ নানা খরচের কারণে খুচরা ক্রেতাদের বেশি দাম গুনতে হচ্ছে। তবে ক্রেতাদের মতে বাজার তদারকির অভাবেই বেশি মুনাফা করছেন ব্যবসায়ীরা, আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। রাজশাহী থেকে ২ ট্রাক ফুলকপি ও পাতাকপি নিয়ে রাজধানীর বাজারে এসেছেন পাইকারি ব্যবসায়ী আরমান আলী। কৃষক প্রতিটি মাঝারি আকারের পাতাকপি ৮ টাকা ও ফুলকপির দাম ১২ টাকা পেয়েছেন বলে জানান তিনি। সেই সবজি কারওয়ান বাজারে ১২ ও ১৫ টাকা দরে বিক্রি হলেও খুচরায় তা দ্বিগুণ দামে বিক্রি হয়। খুচরা বাজারে ওরা আমার থেকে নিয়ে ওরাও বেশি বেচেন, ওই বাজারে মনিটরিং করা দরকার। আমার তো ঠিক কম দামে বেশি, কিন্তু ওরাও ওটা নিয়ে আমার নিয়ে ওরা বেশি বেচছে। চাষি আবাদ করার থেকে শুরু করিয়ে কারণ বাজার আনা পর্যন্ত আমরা যে মাল কিনে নিয়ে বেশি আমাদের তেগুন ওরা লাভ করে। পাইকারদের এমন বক্তব্যের সত্যতাও মিলল কারওয়ান বাজারের পাইকারি দোকানের পাশেই খুচরা বাজারে। ফুলকপি এটা ২৫, বাঁধাকপি ২০, ফুলকপি এটা ২০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়ো হলো ৮০ টাকা পিস। দোকানদাররা তো ৫-৬ টাকা কেজিতে লাভ ব্যবসা করবে, না করলে চলবো কেমবে? বিট ভাড়া আছে, আপনার মেন্থির খরচ আছে, নিজের খরচ আছে। ক্রেতারা বলছেন খুচরা বাজারে শীতকালীন সবজির দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি প্রয়োজন। গত সপ্তাহ কম ছিল, এই আজকে দেখলাম যে সবজির দাম অনেক বাড়ছে। যে ফুলকপি আমি নিছি ১৫ টাকা ছোট বলি, ওইটা আজকে ২৫ টাকা ২০ টাকা চাচ্ছে। লাউ বলেন, সিম বলেন, তারপরে মটর, এগুলোর দাম বেশি সব কিছুই। বাজার মনিটরিংটা সেভাবে হচ্ছে না। এদিকে কারওয়ান বাজারের চেয়ে রাজধানীর অন্যান্য খুচরা বাজারে শীতকালীন সবজি কিনতে আরও বেশি দাম গুনতে হয় ক্রেতাদের।
বেগুন 20 থেকে 25 টাকা কেজি দরে পাইকারি বাজারে বিক্রি হলেও খুচরায় তা 40 থেকে 50 টাকা। মূলার কেজি খুচরা বাজারে 20 থেকে 25 টাকা, অথচ পাইকারি বাজারে তা 8 থেকে 10 টাকা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খালগুলোর দায়িত্ব বুঝে পাওয়ার একদিনের মধ্যেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। সকাল থেকে পান্থকুঞ্জ এলাকার বক্স কালভার্ট পরিচ্ছন্নতার কাজ করছে সংস্থাটির কর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে প্রতিটা বক্স কালভার্ট পরিচ্ছন্নতার পাশাপাশি ভরাট হওয়া খালগুলো পরিষ্কারের কাজ চলবে। একই সঙ্গে সম্পত্তি বিভাগ সিএস রেকর্ড অনুযায়ী খালের সীমানা নির্ধারণে জরিপ চালাচ্ছে বলে জানিয়েছে তারা। জরিপ শেষে দখল হওয়া অংশ উচ্ছেদ করে সীমা নির্ধারণ করা হবে। দক্ষিণ সিটি মেয়র জানিয়েছেন কোনো দখলদারকেই ছাড় দেওয়া হবে না। এবছরের জুনের মধ্যেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করতে চান সিটি কর্পোরেশন। এতে জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই পাবে নগরবাসী। রাসেল স্কোয়ার থেকে শুরু করে পানি গড়া এদিক দিয়ে এসে ওই পারে যাচ্ছে। তো এই আউটলেটে যদি এই সমস্যাটা থাকে তো স্বাভাবিকক্রমে ওইদিকে জলাবদ্ধতার সৃষ্টি হবে। তো আমরা আশা করছি যে ইনশাল্লাহ যে হোক গাছটা আমরা উঠাবো। এখন উঠালে পানির স্রোত বেড়ে যাবে, আশা করি যে কোথাও আর শক্ত পর্যায়ে জমানো থাকবে না। রাজধানীর খালগুলোর দায়িত্ব বুঝে পাওয়ার একদিনের মধ্যেই কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ নিয়ে আরও জানাতে পান্থপথ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি তো সকাল থেকে অভিযান পরিচালনা শুরু হওয়ার সময় থেকে সেখানে আছেন, আমাদের টাইম টু টাইম জানাচ্ছেন সেখানকার আপডেট। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাইবো যে খালগুলো যে পরিষ্কার করা হচ্ছে, এরপরে কালভার্টগুলো কি খুলে দেওয়া হবে? আসলে এগুলো খাল হবে নাকি কিভাবে এগুলো রক্ষণাবেক্ষণ করা হবে? সিটি কর্পোরেশন কি বলছে এই বিষয়ে? দেখুন, আজকে যে পান্থপথের যে কালভার্টটি আসলে পরিষ্কার করা হচ্ছে, এটি পান্থকুঞ্জ থেকে রাসেল স্কয়ার পর্যন্ত দীর্ঘ একটি কালভার্ট রয়েছে। মূলত এই কালভার্টটির উপর দিয়ে কিন্তু আসলে রাস্তা রয়েছে। তো এটি আসলে পুরোপুরি খুলে দেওয়া হবে না, যেহেতু রাস্তা রয়েছে, কিন্তু এই পুরো কালভার্টটি আসলে পরিষ্কার করা হবে। অর্থাৎ কালভার্টের যে জায়গাগুলোতে বর্জ্য এবং ময়লা আবর্জনার স্তূপ হয়ে গিয়েছে, পানির স্বাভাবিক প্রবাহ যেখানে ব্যাহত হচ্ছে, সেই জায়গাগুলোতে আসলে পরিষ্কার করা হবে। এবং সিটি কর্পোরেশন বলছে যে শুধুমাত্র এই যে আজকে যে পরিষ্কার করা হচ্ছে এটি নয়, নিয়মিত এই কালভার্টগুলো পরিষ্কার করা হবে। আজকে যে কালভার্টটি পরিষ্কার করা হচ্ছে এর 24টি পয়েন্ট রয়েছে। প্রথমে এই 24টি পয়েন্ট পরিষ্কার করা হবে। এটি শেষ করার পরে সেগুনবাগিচায় আরও একটি কালভার্ট রয়েছে, যেটি দুদক কার্যালয়ের পাশের যে সড়কটি, সেই সড়কের নিচেই কিন্তু সেই সেগুনবাগিচা কালভার্টটি রয়েছে। এরপরে সেই সেগুনবাগিচা কালভার্টে যাওয়া হবে। এছাড়া যে খালগুলো মূলত জলাবদ্ধতা তৈরির প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে, সেই খালগুলো পরিষ্কার করা হবে। একই সাথে যেসব খালে অবৈধ স্থাপনা আছে, সেই খালগুলোও কিন্তু দখলমুক্ত করা হবে বলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান যিনি নির্বাহী, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে আসলে জানিয়েছেন যে প্রথম দিকে যেহেতু এই খালগুলো ওয়াসার হাতে ছিল, সে কারণে ওয়াসার যে টেকনিক্যাল যে সাপোর্ট এবং ওয়াসার যে জনবল, আগামী 2 বছরের জন্য একটি চুক্তি হয়েছে ওয়াসা থেকে। সেই জনবলগুলো বা টেকনিক্যাল সাপোর্টগুলো, ওয়াসার ইঞ্জিনিয়ার, তাদেরকে আসলে কাজে লাগানো হবে, এমন চুক্তি ওয়াসার সাথে হয়েছে। আর আজকে যে কাজটি চলছে, এখানে আসলে ওয়াসার কোনো সহযোগিতা আসলে নেওয়া হয়নি। তবে এর পরবর্তীতে যে কাজগুলো করা হবে সেখানে ওয়াসার সহযোগিতা নেওয়া হবে আগামী 2 বছর। কারণ সিটি কর্পোরেশন বলছে যে তাদের সক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু পুরোপুরি সক্ষমতা তাদের নেই, যে কারণে ওয়াসার সহযোগিতা কিছুটা তাদের প্রয়োজন হচ্ছে। এবং একই সাথে আমরা জানতে চেয়েছিলাম, যেহেতু খাল এবং কালভার্ট দখল এবং উচ্ছেদের মতো বড় কর্মযজ্ঞের কারণে অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো ব্যাহত হবে কিনা। সিটি কর্পোরেশন বলছে যে তাদের যে লোকবল আছে তাতে অন্যান্য যে পরিচ্ছন্নতার কাজগুলো আছে, সড়ক পরিচ্ছন্নতা বা ড্রেনেজ পরিচ্ছন্নতা, সেগুলোর আসলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো সব মিলিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদেরকে আসলে যেটি বলছেন যে মেয়র শেখ ফজলেনুর তাপস নির্দেশনা রয়েছে যে এই বছরের মের মধ্যে
এই খালগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কালভার্টগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। যেহেতু 2020-এ তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু ঢাকার 2 মেয়র ওয়াসার কাছ থেকে এই খালের দায়িত্ব চেয়েছিলেন এবং সেই দায়িত্ব আদিল, এই খালগুলো পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে কিনা? দেখুন, যেহেতু দীর্ঘদিন ধরে এই খালগুলো পরিষ্কার করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু আসলে কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যে সময় অনেক বেশি লাগছে। এবং আমরা যদি আজকের এই পান্থকুঞ্জ যে কালভার্টটি আছে সেটির কথাই যদি বলি, এটির যে একটি মুখ আছে, যে মুখটি দিয়ে আসলে পানিটি বের হয়ে যায়, সেই মুখে কিন্তু আসলে একটি বড় গাছ রয়েছে। এবং পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন যে এই কালভার্টটি যখন তৈরি করা হয়েছিল তখন থেকে কিন্তু সেই গাছটি সেখানে রয়ে গিয়েছে এবং সেই গাছটি সেখানে থাকার কারণে প্রচুর ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। সেই গাছটি কিন্তু এখন পর্যন্ত তারা তৈরি করতে পারেন, গাছটি কিন্তু তারা অপসারণ করতে পারেননি। তার কারণ হচ্ছে যে সেটি কিন্তু আসলে কালভার্টের নিচে পড়ে গিয়েছে। তো এই ধরনের দীর্ঘদিন পরিষ্কার না করা বা অনেকটা অবহেলার মধ্যেই এই কালভার্টের কাজ শেষ করা, এসব কারণে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে। তবে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে আমাদেরকে আসলে যেটি জানানো হয়েছে যে যত প্রতিবন্ধকতাই তৈরি হোক না কেন, তারা নগরবাসীর কাছে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন যে জলাবদ্ধতার হাত থেকে তারা এই নগরীর মানুষকে মুক্তি দেবেন, সে কারণে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন তারা সব প্রতিবন্ধকতাটিকে ঠেলে দিয়ে এই যে কালভার্টগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করবেন। তো আমার কাছে পান্থকুঞ্জ থেকে এটি ছিল সর্বশেষ। রাজধানী পান্থকুঞ্জ এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঢাকা উত্তরের অনেক এলাকায় রাতে সড়ক বাতি জ্বলে না। এতে দুর্ঘটনার পাশাপাশি ঘটছে ছিনতাইয়ের মতো নানা অপরাধ। তবে ঢাকা উত্তরের মেয়র জানিয়েছেন 46,000 এলইডি বাতি লাগানো হচ্ছে। 2021 সালের ডিসেম্বরে আলোকিত হবে ডিএনসিসির সব এলাকা। রাজধানীর শেরেবাংলা নগর আবাসিক এলাকার ব্যস্ততম সড়ক এটি। প্রায় 2 কিলোমিটার এই সড়কে রাতে একটি বাতিও জ্বলে না। আশপাশের বিভিন্ন ভবনের আলোতেই চলাচল করতে হয় পথচারীদের। ঢাকা উত্তরে এমন অনেক এলাকা আছে যেখানে বাতি থাকলেও সেসবের বেশিরভাগই রাতে জ্বলে না। তাই অন্ধকার পথে ছিনতাই সহ নানা দুর্ঘটনায় পড়ার শঙ্কা নিয়ে চলতে হয় নগরবাসীকে। যে অন্ধকার চলাফেরার অসুবিধা, তার যে কোনো মুহূর্তে ছিনতাইকারী হইতে পারে। রাস্তায় তো অনেকই মনে করে লাইট নাই, কেউ যদি পিছন থেকে এসে আমাকে ধরে তো বড় কিছু নেই আমার কাছে, তাই না? এটা তো স্বাভাবিক হইতেই পারে, অ্যাক্সিডেন্টের কথা তো বলা যায় না। লাইট খুবই দরকার। এত একটা গুরুত্বপূর্ণ একটা রাস্তা অথচ লাইট নাই। তবে শুক্রবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে উদ্বোধন করা হলো নতুন এলইডি লাইট। পর্যায়ক্রমে 54টি ওয়ার্ডে সড়কে দেয়া হবে এ ধরনের 46,400 বাতি। উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ইউরোপ থেকে আনা বাতিগুলোর মেয়াদ 22 বছর, আর এসব নিয়ন্ত্রণ করা হবে ডিজিটাল মাধ্যমে। এই লাইটের আয়ুষ্কাল হচ্ছিল 22 বছর। আমরা এরকম কোনো চিন্তা করি নাই যে আমাদের টেনিউর হচ্ছে 5 বছর, 5 পর্যন্ত লেগিয়ে আমরা চলে যাব, না। আমাদের অঙ্গীকার সেটি না। মাননীয় প্রধানমন্ত্রী চান যে দুর্নীতিমুক্ত একটি দেশ, তারই উদাহরণস্বরূপ আমরা 42,000 জায়গায় 46,000 লাইট এবং প্রতিটি লাইট ইউরোপ থেকে আনা হয়েছে। রাজধানীতে অন্ধকার দূর করতে সিটি কর্পোরেশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আমরা স্থান থেকে আমাদের কাজ করলে সবাই মিলে, শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশকে আমরা উন্নত দেশে রূপান্তরিত করতে পারবো। আসুন সবাই মিলে একসাথে কাজ করি। প্রথম ধাপে লাগানো হচ্ছে 13,000 এলইডি লাইট। এবছরের ডিসেম্বরের মধ্যেই স্থাপন করা হবে বাকিগুলো। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আবারও কিশোর গ্যাংয়ের বলি হলো আরও এক কিশোর। শুক্রবার রাতে মহাখালীর কাঁচাবাজার এলাকায় হত্যা করা হয় শিক্ষার্থী আরিফ হোসেনকে। এই ঘটনায় আটক করা হয়েছে মূল অভিযুক্ত জনিকে। পুলিশ ও স্থানীয়রা জানায়, এই হত্যাকাণ্ডে জড়িতদের অধিকাংশের বয়স 20 বছরের নিচে। রাজধানীর মহাখালীর কাঁচাবাজারের পাশের এই জায়গায় শুক্রবার রাত 10টার দিকে ছুরিকাঘাতে হত্যা করা হয় মহাখালী মডেল হাই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী আরিফ হোসেনকে। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আরেক কিশোর জনি।
তারা দুজনেই থাকে মহাখালীর 7তলা বস্তিতে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত 9:30টার দিকে পূর্বশত্রুতার জের ধরে কিশোর হাসানের সাথে ঝগড়া হয় জনি সহ বেশ কয়েকজনের। পরে হাসানের পক্ষে সেখানে বস্তি থেকে জড়ো হয় আরিফ সহ একদল কিশোর। কথা কাটাকাটির এক পর্যায়ে আরিফের বুকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের একজন। আঘাত করা হয় হাসান ও সোহাগকেও। যে স্যারের লোকে মারপিট হয়েছে, মানে ওই যায় কলার ধরছে, কলা ধরানোর পর মানে ছাড়া দিছে মারটা দেওয়ানোর পর। তারপরে ওই কইছে সুইচ গেটটাতে। তারপরে দেখলাম কি দুইটা এরকম দিল, দেখলাম যে রক্ত বেড়ে গেছে। 12 থেকে 18 বছর বয়স হবে। আর হলো ওরা বুঝতে পারে না এখনো যে ডেন্ডি ক্ষেত্র সবটিতে বুঝতে পারে না যে মারা কি জিনিস বা মারা গেলে কি হয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় আরিফ। পুলিশ জানায়, এই ঘটনায় প্রাথমিকভাবে যাদের নাম এসেছে তাদের অধিকাংশই কিশোর। আরিফ যে ওর বুকের মধ্যে 2টা ছুরি মারছে, ছুরি মারার পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার মৃত্যু ঘোষণা করে। আর হাসান আর সোহাগ ওরা চিকিৎসাধীন আছে ঢাকা মেডিকেলে। এরা তো ধরেন মহাখালী 7তলা যে বস্তি, ওই বস্তি এলাকায় থাকে। নিহত হাসানের স্বজন ও স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে চলে আসা কিশোর গ্যাংয়ের পরিণামেই এই হত্যাকাণ্ড। আমার সন্তান গেছে, এটা তাতে দুঃখ নাই। ভবিষ্যতে এরা যাতে কোনো মার সন্তান ক্ষতিগ্রস্ত না করতে পারে, এবং এরা সমাজের চোখে শত্রু, এবং এদের পিছে কোনো না কোনো কেউ হাত আছে। কেউ ডরে মুখ খোলে না, কিভাবে খুলবো, খোলার সাহস কেউ পায় না। কিন্তু আমি বলার কারণ রয়েছে, আজকে আরিফ এত ভালো পোলা আমাদের মাঝখান থেকে গেছে, কালকে তো আমার ছেলেও যাইব। শুধু কিশোর নয়, হতদরিদ্র অনেক কিশোরীকেও ব্যবহার করে নানা অপরাধের অভিযোগ 7তলা বস্তিবাসীর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি বাস চালক শহীদ মিয়াকে ঢাকার সিআইডির প্রধান কার্যালয়ে আনা হচ্ছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডির একটি দল। সিআইডির কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের পর শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে। 27 ডিসেম্বর সন্ধ্যায় সিলেট থেকে সুনামগঞ্জের দিরাইয়ে চলাচলকারী ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের একটি চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে ওই গাড়ির চালক ও হেলপাররা। এ সময় ওই কলেজ ছাত্রী গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে যায় স্থানীয়রা। এ ঘটনায় ওই রাতে ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার বাসের সহকারী রশিদ আহমদকে গ্রেপ্তার করে পিবিআই। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রশিদ। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে বা সুনামগঞ্জ থেকে যুক্ত হবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, যে গ্রেপ্তারকৃত বাস চালক শহীদ, তাকে জিজ্ঞাসাবাদের নতুন কি কোনো তথ্য পেয়েছেন বা কখন নাগাদ তাকে ঢাকায় আনা হতে পারে? সিআইডির যারা তদন্তকারী কর্মকর্তারা তারা কি জানিয়েছেন? দেখুন, আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সিআইডির একজন এসআই সুমন মালাকারের সাথে। তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তাকে আসলে গ্রেফতার করার পরে কিন্তু তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সিআইডির সদর দপ্তরে নিয়ে রওনা হয়েছে। তো আসলে এর চেয়ে বেশি আর কোনো তথ্য আসলে আমরা জানতে পারিনি। আর আমি পুলিশের সাথে কথা বলেছিলাম, যারা পুলিশ সুপার মিজানুর রহমানের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে যেহেতু সিআইডি তাকে গ্রেফতার করেছে, সেহেতু তারা পুলিশের পক্ষ থেকে আসলে তারা এখন পর্যন্ত কোনো কিছু বলতে চাচ্ছে না, যেহেতু সিআইডি তাকে গ্রেফতার করে সদর দপ্তর অর্থাৎ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে আমরা আসলে চেষ্টা করেছিলাম যে সিআইডির পক্ষ থেকে যদি কোনো ব্রিফিং পাওয়া যায়, কিন্তু আসলে তারা বলছেন যেহেতু সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে সেখানেই তার বিষয়ে বিস্তারিত কথা বলবেন। আর আপনি জানেন এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত বাসের যে চালকের সহকারী গ্রেফতার করা হয়েছে। আরো যে একজন বাকি রয়েছে, গ্রেফতারের বাকি রয়েছে, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কিন্তু সুনামগঞ্জের সুধী সমাজ, সুশীল সমাজ এবং যে মানবাধিকার কর্মীরা কিন্তু তারা সোচ্চার হচ্ছে এবং তারা প্রতিদিনই কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিরাই এবং সুনামগঞ্জ শহরও আমরা দেখেছি মানববন্ধন কর্মসূচি পালন করতে। তারা বলছেন, একটা কথাই বলছেন যে এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা আসলে সুনামগঞ্জ তথা সিলেট বিভাগেও এরকম কোনো ঘটনা তারা শুনতে পারেনি, যার ফলে কিন্তু এটা একটা সুনামগঞ্জের জন্য এটা আসলে খুবই একটা ন্যাক্কারজনক ইতিহাস হয়ে থাকবে। তো তার পরিবারের যে কলেজ শিক্ষার্থীরা পরিবারের সাথেও আমি কথা বলেছিলাম। তারা বলছেন যে এই যে ঘটনা ঘটিয়েছে, এই যে তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যে শাস্তি থেকে অন্য কেউ এরকম দুঃসাহস না করতে পারে। তো সার্বিকভাবে বলা যায় আসলে
যত দ্রুত গ্রেফতার করা হবে আসলে ততই মানুষের মধ্যে যে ক্ষোভ কাজ করে সেই ক্ষোভটা শেষ হয়ে যাবে আশা করা যায়। আর তাকে গ্রেফতারের বিষয়ে আমি কথা বলেছিলাম যে আরো একজন যে বাকি রয়েছে, তা পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে একজন বাকি আছে তাকেও গ্রেফতারের জন্য তারা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছেন, তাদের যে টেকনোলজি ব্যবহার করে তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা করেছেন। হয়তোবা 2 দিনের মধ্যে তাকেও হয়তোবা গ্রেফতার করা হবে বলে আমাকে জানিয়েছেন। তো সিআইডি সদর দপ্তরে নিয়ে যাওয়ার পরই হয়তোবা আমরা খবর পাবো কি হয়েছে, তারপরে আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার নিশ্চয়ই কাছে। আপনি এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে থাকবেন, পরবর্তীতে আবার আমরা আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়েশা খানম মারা গেছেন। ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 73 বছর। সকালে শ্রদ্ধা নিবেদনের জন্য আয়েশা খানমের মরদেহ নেওয়া হয় ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে। পরে সেখান থেকে দাফনের জন্য মরদেহ নেত্রকোনার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, আয়েশা খানম 62 ছাত্র আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ সহ সব প্রগতিশীল আন্দোলনের সক্রিয় সংগঠক ছিলেন। তিনি 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। আয়েশা খানম বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। এছাড়া রোকেয়া হলের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন। দেশে করোনা সংক্রমণে 300 দিন পার হলো। গত 1 মাসে কমেছে আক্রান্তের হার। একদিনে সর্বোচ্চ শনাক্তের হার 22 ভাগ থেকে কমে 10 ভাগের নিচে নেমেছে। তবে নভেম্বরের তুলনায় মৃত্যু বেড়েছে ডিসেম্বরে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বললেও শনাক্তের হার 5 ভাগের নিচে না এলে স্বস্তির সুযোগ দেখছেন না বিশেষজ্ঞরা। গত বছরের শুরুর দিকে সারা বিশ্বে দেখা দেয় করোনা আতঙ্ক। 8 মার্চ 111 নমুনা পরীক্ষায় 3 জনের সংক্রমণ শনাক্ত হয় দেশে। এরই মধ্যে পেরিয়ে গেছে 300 দিন। এ পর্যন্ত 32 লাখ নমুনা পরীক্ষায় শনাক্ত 5 লাখের বেশি। প্রাণহানি ছাড়িয়েছে 7,500। প্রথম 100 দিনে শনাক্ত 90,000 হলেও পরের 100 দিনে তা বেড়ে দাঁড়ায় 2,63,000-এ। তবে শেষ 100 দিনে তা কমে 1,60,000। সংক্রমণ শুরুর 100তম দিনে শনাক্তের সংখ্যা ছিল 3,099, 200তম দিনে 1,666, 300তম দিনে তা আরও কমে 990 জন। বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা না বাড়লে পরিস্থিতি বোঝা প্রায় অসম্ভব। মহামারী বোঝার জন্য, মহামারীকে নিয়ন্ত্রণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে এই টেস্ট এবং ট্র্যাকিং এর মাধ্যমে আমরা বুঝতে পারবো করোনা মহামারীর ধরনটা কেমন হচ্ছিল। সেক্ষেত্রে কিছুটা গাফিলতি দেখা গিয়েছে সরকারের, এটা ভালো করতে পারতো। টেস্টের সংখ্যা বাড়ালে আমরা প্রকৃতভাবে বুঝতে পারতাম যে আসলে করোনা মহামারীর গতিটা কোন পর্যায়ে রয়েছে। প্রথম 100 দিনে 1,200 জনের মৃত্যু হলেও পরের 100 দিনে মৃত্যু তার 3 গুণ। আর শেষ 100 দিনে মারা গেছেন 2,532 জন। সংখ্যা কমলেও নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বেড়েছে মৃত্যুহার। 300 দিনের মাসভিত্তিক শনাক্তের হারে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি একদিনে 33 ভাগ করোনা শনাক্ত জুলাই মাসে। এরপর তা কমে ডিসেম্বরে হয়েছে 10.68 ভাগ। আর এসব তথ্যের আলোকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। যে সমস্ত স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলাফল হিসেবে এবং এ বিষয়ে কিছুটা আইন প্রয়োগকারী সংস্থাও আমাদের সাথে সহযোগিতা করে আমরা একসঙ্গে কাজ করেছি। তার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই যে গত 2 সপ্তাহ ধরে কিন্তু করোনা সংক্রমণের গতিটা নিম্ন দিকে আমরা দেখতে পাচ্ছি। শুরুতে পরিস্থিতি মোকাবিলায় বেশ বেগ পেতে হয় স্বাস্থ্য বিভাগকে। জেকেজি রিজেন্ট জালিয়াতি, নানা অব্যবস্থাপনা, অনিয়ম, 125 চিকিৎসকের মৃত্যু, পরীক্ষায় দীর্ঘ সূত্রতা সহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও এখন কিছুটা মিলেছে স্বস্তি। আমাদের যখন কোভিডের চিকিৎসা শুরু হলো অনেকে অনেক কথা বলেছে যে বাংলাদেশের কোনো ব্যবস্থা নাই, কোনো রকমের প্রস্তুতি নাই। কিন্তু আজকে দেখেন পৃথিবীর স্বীকৃতি দিচ্ছে, পৃথিবীর স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের অবস্থান পৃথিবীর মধ্যে 20তম। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের হার 5% নিচে নেমে এলে সেটিকে স্থিতিশীল বা সহনীয় পর্যায়ে বলা যেতে পারে। তাই এখনই নিশ্চিন্ত হওয়ার কিছু দেখছেন না তারা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদ দুপুরে আরও যা দেখবেন। ঘর দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে গৃহহীনদের অর্থ, অভিযোগ সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধির বিরুদ্ধে। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মোহামেডানের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং, খেলা শুরু বিকেল 4টায়। নতুন বছরে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ভিডিও কনফারেন্সে বিআরটি এর সাথে মতবিনিময় সভায় তার বক্তব্যে এই আহ্বান জানান সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপির রাজনৈতিক কৌশলে দেশ ও জনগণের স্বার্থ প্রাধান্য পাচ্ছে না। তারা 12 বছর আগে আন্দোলনের ডাক দিলেও ব্যর্থ হয়েছে। বিএনপির মুখে আন্দোলনের কথা জনগণের মাঝে এখন হাস্যরসের জন্ম দেয় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, নতুন বছরে আওয়ামী লীগ সুগঠিত ও চৌকস একটি দল গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এতে দলের ভেতরে শৃঙ্খলা আরও মজবুত হবে। সারা দেশে যে সকল জেলা ও মহানগরে কমিটি হয়নি, শিগগিরই সেসব এলাকায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিতর্কিতরা দলের নেতৃত্বে আসতে পারবে না। বিআরটি এর কার্যালয়ে দালালের দৌরাত্ম্য দূর করতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। পাশাপাশি সড়কে 3 চাকার অবৈধ মোটরযান চলাচল বন্ধ ও এ ধরনের মোটরযান নির্মাণের কারখানাগুলো বন্ধ করার নির্দেশ দেন। গণপরিবহনগুলোয় আসন সংস্থার চেয়ে বেশি যাত্রী না তোলার নির্দেশ দেন মন্ত্রী। আমি বিএনপিকে তার আগে পজিটিভ পলিটিক্সের ধারা ফিরে আসার আহ্বান জানাচ্ছি। দেশ ও জনগণের স্বার্থ তাদের রাজনৈতিক কৌশলে প্রাধান্য পাচ্ছে না। তাছাড়া গণ অভ্যুত্থানের বস্তুগত দিক এখন দেশে বিরাজমান নেই। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। ফরিদপুরে এই উপলক্ষে 1470টি গৃহহীন পরিবারের জন্য জমিসহ ঘর নির্মাণ করা হয়েছে। চলতি মাসে ঘরগুলো গৃহহীনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় ফরিদপুরের 9টি উপজেলাতে 1470টি গৃহহীন পরিবারকে সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে। এসব ঘর নির্মাণে ব্যয় হচ্ছে 25 কোটি 72 লাখ টাকা। 20 ফুট বাই 22 ফুটের প্রতিটি ঘরে থাকছে 2টি কক্ষ, একটি রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা। এসব ঘরের মধ্যে ফরিদপুরের সদর উপজেলায় 292টি, ভাঙ্গা উপজেলায় 250টি, আলফাডাঙ্গায় 220টি, সদরপুরে 178টি, চরভদ্রাসনে 150টি, মধুখালীতে 148টি, নগরকান্দা 105টি, বোয়ালমারীতে 92টি ও সালথা উপজেলায় 35টি ঘর নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। সরকারি ঘর বরাদ্দ দেওয়ার কথা বলে গৃহহীন মানুষদের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন জেলায়। কোথাও অভিযোগ উঠেছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে, কোথাও বা জনপ্রতিনিধির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, নানা জায়গায় ধর্ণা দিয়েও মিলছে না অভিযোগের সমাধান। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কাঠুরি গ্রামে গৃহহীন পরশালী। কয়েক মাস আগে স্থানীয় যুবক লিটন তাকে প্রস্তাব দেন 20,000 টাকা দিলেই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরত স্ত্রীর মাধ্যমে পাইয়ে দেবেন সরকারি ঘর। এমন সুযোগ হাতছাড়া করতে চাননি দরিদ্র কৃষক পরশ। শুধু পরশ নন, একই গ্রামের লাল মিয়া, আব্দুল সাত্তার সহ আরও কয়েকজন হতদরিদ্র মানুষও ঘর পাবার আশায় টাকা দেন লিটনের স্ত্রী তাহমিনাকে। তবে বেশ কয়েক মাস কেটে গেলেও ঘর পাননি কেউই। লিটনে আমরা কিছু টেহা দিচ্ছি, আমরা তো জানি মানে আমরা গরিব মানুষ, আমাকে কি করবো, আমাকে দিব তা না দিব, দিলেও আমাকে সই, না দিলেও আমাকে সই, আমরা তার আর দেয় না হারুন না। ঘর দেওয়ার আশ্বাস দেওয়ার কথা স্বীকার করলেও টাকা নেননি বলে দাবি তাহমিনার। আর অভিযোগ শুনেছেন জানিয়ে স্থানীয় চেয়ারম্যান বলছেন, ঘর উদ্বোধনে উপস্থিত থাকতে লিটনের কাছে আমন্ত্রণও পেয়েছিলেন তিনি। বিনা পয়সায় আমি ঘর দিতে চাইছিলাম, নিজের টাকা খরচ করে সম্পূর্ণ মাল সামানা সবকিছু নিজে আনছি এবং মন্ত্রণালয়ে যা কিছু করা লাগছে নিজের থেকেই। কার নামে অ্যালটমেন্ট হচ্ছে এই পেপারসগুলো আমাকে দেখাও, আমি ওনার কাছে যাবো, তাকে দেখাবো, সে যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি সাথে উদ্বোধন করে দেবো। সরকারি ঘর দেওয়ার আশ্বাসে শতাধিক গৃহহীনের প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সোনারামপুর ইউপি সদস্য শাহজাহান মিয়ার বিরুদ্ধেও। বছরের পর বছর ঘুরেও ঘর বা অর্থ কোনোটাই পাচ্ছেন না এসব দরিদ্র মানুষ। 7,000 নম্বরে 10,000 টাকা দিছি, সুদ না ঘরের কথা কয়ে নিছে, ঘরের জন্য টাকা দেন। আমি হালাত করে নিয়ে এখানতে দিছি, টিয়া দেওয়ার পরে
এই অনেক গড়ও দেন আর টেয়াও দেন, আজকে 2 বছর হয়ে গেছে। এরই মধ্যে 28 ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। তবে অর্থ আত্মসাতের কথা অস্বীকার করেন অভিযুক্ত ইউপি সদস্য। এটা চেয়ারম্যান আমাদের অবগত করার পরে বললো কি 10,000 টাকা করে লাগবে প্রতি ভুক্তভোগী। আমি 36টা করার নাম চেয়ারম্যানের দেওয়া আছে। সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। যদি কোনো অভিযোগের সত্যতা থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিদায়ী বছরে পরিচালন মুনাফা কমেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর। খাত সংশ্লিষ্টরা বলছেন, ঋণের সুদহার 9% নামিয়ে আনা, আমদানি রপ্তানির গতি কমে যাওয়া সহ নানা কারণে কমেছে মুনাফা। এ অবস্থায় ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা। অর্থনীতিতে করোনা মহামারীর প্রভাব ছায়া ফেলেছে দেশের ব্যাংকিং খাতেও। বিদায়ী বছরে কমেছে অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা। 2020 সালে ইসলামী ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের চেয়ে 700 কোটি টাকা কমেছে। তবে মোট 1800 কোটি টাকা মুনাফা নিয়ে এবারও ব্যাংকগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। পরিচালন মুনাফা 20%-এরও বেশি কমেছে মিউচুয়াল ট্রাস্ট, ব্যাংক এশিয়া, সাউথ ইস্ট সহ মোট 10টি ব্যাংকের। আর 10%-এর বেশি কমেছে ইউনাইটেড কমার্শিয়াল, এনসিসি, যমুনা, আল আরাফা ও ঢাকা ব্যাংকের। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, ঋণের সুদহার 9% নামিয়ে আনা, করোনায় আমদানি রপ্তানির গতি কমে যাওয়া, সংক্রমণের ধাক্কা মোকাবিলায় একাধিক দফায় সুদ আদায় স্থগিত ব্যাংকিং খাতে মুনাফা কমার অন্যতম কারণ। একটা সাধারণ ছুটি ছিল এবং ট্রেডটা অনেকটা কমে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিশেষ করে অনেকটা কমে যায় এবং তার জন্য স্বাভাবিকভাবে আমরা দেখেছি পরিচালন মুনাফাটা কমে গেছে। এখন একটা ব্যাংকের আসলে স্ট্রেংথে বোঝা যাবে তার ট্যাক্স, তার প্রভিশনগুলো অ্যাড করে তারপরে কত আসলে প্রফিট আফটার ট্যাক্স আসে। এই পরিস্থিতিতে ব্যাংকগুলোকে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। করোনার সাথে অ্যাডজাস্ট করতে গিয়ে ব্যাংকগুলোকে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা কিন্তু বলছি দিস ইজ দ্য পিরিয়ড অফ ফর ইনভেস্টমেন্ট। তারা ভবিষ্যতের প্রফিটের জন্য এটাকে বিনিয়োগের সময় হিসেবে বিবেচনা করবেন। এদিকে করোনা মহামারীর মধ্যেও দ্রুত কার্যক্রম প্রসার ও ঋণ ছাড় করায় পরিচালন মুনাফা বেড়েছে প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, মধুমতি, ইউনিয়ন ও মেঘনা ব্যাংকের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্তৃপক্ষের আপ্রাণ চেষ্টার পরিচর্যায় চট্টগ্রাম চিড়িয়াখানার মুমূর্ষু বাঘ শাবকটি এখন অনেকটাই সুস্থ। 1.5 মাস আগে 3টি শাবক জন্মের পর মায়ের বিরূপ আচরণে মারা যায় তাদের দুটি। বেঁচে যাওয়া বাঘ শাবকটির স্বাস্থ্য ভালো থাকলে 3 মাস পর তাকে বিশেষ খাঁচায় ছেড়ে দেওয়া হবে জানালেন সংশ্লিষ্টরা। 1.5 মাস আগে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি জয়া ও রাজের 3টি শাবকের জন্ম হয়। তবে জন্মের পর থেকেই বাচ্চাগুলোর সঙ্গে বিরূপ আচরণ করতে থাকে মা জয়া। 6 দিনের মাথায় মৃত্যু হয় দুটি শাবকের। অপরটিরও একই পরিণতির শঙ্কায় বাঘ শাবকটিকে নিজেদের তত্ত্বাবধানে নেয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার প্রাণী হাসপাতালে বিশেষ ব্যবস্থায় রাখা শাবকটিকে পুরোপুরি সুস্থ করতে আপ্রাণ চেষ্টা করছেন তারা। সবার আন্তরিকতায় শাবকটি এখন অনেকটাই সুস্থ, হাঁটাচলা করছে। আমরা তো আমাদের চেষ্টা আছে আপনারা বাঁচিয়ে রাখার, আমরা আশা করি যে বাঁচবে। শাবকটির সুস্থতায় খুশি চিড়িয়াখানার আগত দর্শকরাও। আমার মনে হয় যে এটা একদম ডেঞ্জার থেকে আউট এবং এটাকে এইভাবেই যত্ন করলে সে আরও হুষ্টপুষ্ট হবে। কর্তৃপক্ষ বলছে বাঘ শাবকটির শারীরিক অবস্থা ভালো থাকলে 3 মাস পর আলাদা খাঁচায় রাখা যাবে। সলিড খাবার খাওয়ার পরে আমরা আরও 1 মাস তাকে আমাদের কাছে রাখবো। রাখার পরে এটা আমাদের নতুন খাঁচা অলরেডি বানানো শুরু হয়েছে। আমরা মাকে তার বাচ্চার সাথে আমরা তখন একসাথে করাবো। একসাথে করার সময় কিছু ধাপ আছে, প্রক্রিয়া আছে, প্রক্রিয়াগুলো আমরা সম্পূর্ণ করে তখন তাকে মা এবং এই বাচ্চাটাকে পরে দিয়ে আবার আমরা একসাথে করব। বাঘ শাবক সুস্থ হবার সুখবরের সঙ্গে যোগ হয়েছে নতুন খবর। কদিন পরই রাজপরীর বংশধর শুভ্রার ঘরে আসছে নতুন অতিথি। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে আছে মোট 6টি রয়্যাল বেঙ্গল টাইগার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেরপুরের নবীনগর মহল্লার রোয়া বিলে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ মেলা। 200 বছরের বেশি সময় ধরে চলে আসা এই মেলার অন্যতম আকর্ষণ ছিল সাইকেল ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। করোনার মধ্যেও মেলা উপভোগ করতে ভিড় জমান নানান বয়সী মানুষ।
করোনা ঝুঁকি উপেক্ষা করেও শেরপুরের রোয়াবিলে প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী পৌষ মেলার আয়োজন করা হয়। নবীনগর মেলা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মেলায় ছিল সব বয়সী মানুষের ভিড়। পৌষ মেলায় মুড়ি, মুরকি, মোয়া, নিমকি, বাদাম, কটকটি ও তিলের খাজার মতো মুখরোচক খাবার কেনেন দর্শনার্থীরা। এছাড়া প্লাস্টিক ও মাটির তৈরি খেলনার পসরা বসে এই মেলায়। আমরা বউবুলা বা আত্মীয় স্বজন সবাই নিয়ে দেখতে আসি, আমাদের কাছে খুব ভালো লাগে। এই পৌষ মেলাটা অনেক বছর যাবৎ আয়োজন হয়ে আসতেছে, আমরাও প্রায় প্রতি বছর এখানে আসি, আনন্দ করি। 200 বছরের ঐতিহ্যবাহী এই মেলায় কুস্তি, সাইকেল প্রতিযোগিতা ও গ্রামীণ খেলার পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড়, যা দেখে মুগ্ধ দর্শকরা। কত বছর আগে থেকে যে এই পুষ মেলা আয়োজন করেছে আমরা ঠিক আমাদের ভাবদাদারাও জানে না যে কত বছর থেকে আয়োজন করা হয়। ঘোড়া দৌড়, সাইকেল দৌড় এগুলো দেখছি, অনেক মজা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে আয়োজনের কথা জানায় মেলা উদযাপন কমিটি। এই এলাকায় বরাবর কোনো বছরই বাদ যায় না, প্রতি বছরই আমরা আয়োজন করি, আগামীতেও আমরা খুব বড় করে এটা আয়োজন করব। প্রতি বছরের মতো এবার আয়োজন করা হয়েছে পৌষ সংক্রান্তি, কিন্তু একটু সীমিত আকারে করা হয়েছে, কারণ আপনারা জানেন যে এখনো আমরা করোনা ভয়াবহতা থেকে আমরা এখনো রক্ষা পাইনি। প্রতি বছর পৌষ মাসের শেষ দিনে হলেও এবার বোরো ধান রোপণের সময় হওয়ায় পৌষের মাঝামাঝি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এ মেলার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নতুন রূপে ফিরবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ফ্লাডলাইট, দর্শক ছাউনি থেকে শুরু করে বসবে নতুন অ্যাথলেটিক্স ট্র্যাক। সংস্কারের জন্য বাজেট ধরা হয়েছে 98 কোটি টাকা। ভবিষ্যতে স্টেডিয়ামটিকে নির্দিষ্ট একটি খেলার জন্য ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে ক্রীড়া পরিষদ। বহু ঐতিহ্য, সংগ্রাম আর কালের সাক্ষী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্স সহ কি হয়নি আদিম ঢাকা স্টেডিয়ামটিতে। কালের বিবর্তনে পরিবর্তন হয়েছে অনেক। একের পর এক সংস্কার করেও স্টেডিয়ামটিকে এখনও গড়া সম্ভব হয়নি আন্তর্জাতিক মানের। সবশেষ নেপাল ম্যাচের আগেও হয়েছে সংস্কার। 1.5 বছর আগে একনেকের সভায় স্টেডিয়াম সংস্কারের জন্য নতুন করে 98 কোটি টাকার বাজেট পাশ হলেও আটকে ছিল টেন্ডারের অপেক্ষায়। এবার সেই আক্ষেপ দূর হয়েছে। 7 ভাগের 5 ভাগ টেন্ডার পাশ হলেও বাকি 2টির জন্য লাগবে আরও কিছু সময়। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হবে সংস্কার কাজ। আমরা বিভিন্ন প্যাকেজে আমাদের টেন্ডার হয়ে গেছে, এখন এটাকে বলে হচ্ছে যে এরকম সরকারি পরিভাষায় বলে হচ্ছে যে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি, মানে সেই কমিটি এখন যে সমস্ত দরপত্রগুলো পড়েছে সেইগুলো আমরা যাচাই বাছাই করে মূল্যায়ন করছি। ফিফার নিয়ম অনুসরণ করে স্টেডিয়াম সংস্কার করবে এনএসসি। আসবে অবকাঠামোগত পরিবর্তন। গ্যালারিতে চেয়ার স্থাপনের পাশাপাশি বসানো হবে ছাউনি, থাকবে স্বয়ংক্রিয় পানি দেওয়ার ব্যবস্থা। পরিবর্তন হবে জায়ান্ট স্ক্রিন, ডিজিটাল বোর্ড ও ফ্লাডলাইট। আধুনিকায়ন করা হবে ড্রেসিং রুম, মিডিয়া সেন্টার, ড্রেনেজ সিস্টেম। স্থাপন করা হবে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড, টিকিট কাউন্টার, ডোপ টেস্ট ও চিকিৎসা কক্ষ। ফুটবল হলো, আবার দেখা যাচ্ছে যে এখানে আবার অ্যাথলেটিক্সের 100 মিটার দৌড় হলো। তো সুতরাং এই মাল্টিপারপাস ইউজের জন্য আমাদের এখন এই বিষয়টা চিন্তা করতে হবে। তো সেটা আমরা যখন এটা তৈরি সম্পূর্ণ হয়ে যাবে তখন এটা আমরা বুঝতে পারব। বিশাল কর্মযজ্ঞের পর আন্তর্জাতিক ভেন্যুর চাহিদা পূরণ করবে বঙ্গবন্ধু স্টেডিয়াম। আশার আলো দেখছে অ্যাথলেটিক্স ফেডারেশনও। আমাদের যে এন্ট্রি গেটগুলো দর্শকদের, সেগুলো অপ্রশস্ত, অপ্রতুল। সো এই বিষয়গুলোতে অনেক কাজ করতে হবে এবং একই সঙ্গে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম নিয়ে আসলে আমাদের অনেক বেগ পেতে হয়। আমাদের আধুনিক জিম যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে, ওয়ার্ম আপ জোন, বিকজ যদি আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতা করতে হয় তাহলে একটা ওয়ার্ম আপ জোনের খুবই দরকার, এবং আমরা চেয়েছিলাম হোস্টেল। 2022 সালের ডিসেম্বরে শেষ হবে প্রকল্পের মেয়াদ। 1954 সাল থেকে বহুবার সংস্কার হয়েছে জাতীয় স্টেডিয়ামটি। বড় সংস্কার হয়েছে 3 বার, যার খরচ প্রায় 200 কোটি টাকা ছাড়িয়েছে। তবে এবারে সংস্কার বাজেট ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। তাই তো আরও একবার পূর্ণতা পাওয়ার অপেক্ষায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ফেডারেশন কাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। আসলে শুরুটা ভালো হয়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম ম্যাচে আবাহনীর কাছে হার 3-0 গোলে। দ্বিতীয় ম্যাচে দুর্বল মুক্তিযোদ্ধা সংসদকে হারিয়ে মসৃণ হয় শেষ 8-এর পথ। তবে শক্তিশালী সাইফের বিপক্ষে নিজেদের কতটা মেলে ধরতে পারবে তা নিয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সাইফ। ছন্দ ধরে রেখে মোহামেডানকে হারিয়ে শেষ 4 নিশ্চিত করতে চায় কোচ পল পুটের শিষ্যরা।
নতুন বছরে আজই প্রথম মাঠে গড়াচ্ছে লা লিগা। জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ রাত 2টায় সেল্টা ভিগোর চ্যালেঞ্জ নেবে। ম্যাচ জিতে শীর্ষে ওঠার সুযোগ রিয়ালের সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগে একই সময়ে ওয়েস্ট ব্রমের বিপক্ষে লড়বে আর্সেনাল। জয়ের ধারা বজায় রাখাই আর্তেতার দলের লক্ষ্য। টানা 5 ম্যাচ জয়ের পর এলচের সঙ্গে ড্র করে হোঁচট খায় রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর বিপক্ষে আবারও জয় ফিরতে মরিয়া জিদানের দল। কাজটা সহজ হবে না, কারণ দুর্দান্ত ফর্মে আছে সেল্টা। লিগের শেষ 5 ম্যাচের 4টিতে জিতেছে তারা। তবে ঘরের মাঠে নতুন বছরের শুরুটা জয় দিয়ে রাঙাতে পারলে শীর্ষে উঠে যাবে রিয়াল। পরিবর্তন আসবে লস ব্লাঙ্কোদের একাদশে। আক্রমণ ভাগে অ্যাসেন্সিওর বদলে খেলবে ভিনিসিয়াস জুনিয়র। চোট কাটিয়ে ফেরা হ্যাজার্ডকে নিয়ে ঝুঁকি নেবেন না জিদান। এ ম্যাচেও বেঞ্চেই থাকছেন বেলজিয়ান তারকা। সেল্টা ভিগোর সঙ্গে জিততে সেরাটা দেওয়ার বিকল্প নেই। ওরা খুব ভালো খেলছে। নিজেদের শক্তি প্রমাণ করার আরও একটি সুযোগ রিয়ালের সামনে। ইপিএল এর টানা 7 ম্যাচ জয়হীন থাকা আর্সেনাল হারের বৃত্ত ভেঙে শেষ 2 ম্যাচেই জয় পেয়েছে। গানারদের এবারের প্রতিপক্ষ ওয়েস্ট ব্রম। ব্যাগিদের মাঠ থেকে জয় নিয়ে ফেরা কঠিন হবে আর্সেনালের জন্য। লিভারপুলের ঘরের মাঠে ড্র করে শক্তির জানান দিয়েছে ওয়েস্ট ব্রম। নিজেদের দিনে যে কোনো দলকে রুখে দিতে পারে দ্য ব্যাগিস। আর্সেনালের গুরুত্বপূর্ণ কজন ফুটবলার ফিরতে পারেন এ ম্যাচে। সুস্থ হয়ে ওঠা ডেভিড লুইজ ও উইলিয়ান খেলতে পারেন। বুকায়ো সাকার ফিটনেস নিয়েও আশাবাদী মিকেল আর্তেতা। ফুটবলাররা ফিট হয়ে ফেরা শুরু করলেও করোনা প্রোটোকল নিয়ে চিন্তিত গানার ম্যানেজার। আমাদের পরিষ্কার গাইডলাইন দেওয়া জরুরি। কি করতে হবে আর কি করা যাবে না এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা থাকতে হবে। ফুটবলারদের ফিট রাখতে করোনার প্রোটোকল শক্তভাবে মেনে চলা দরকার। এদিকে বুন্দেসলিগায় রাতে মাঠে নামছে লাইপজিগ। স্টুটগার্টের বিপক্ষে লড়বে দলটি। ম্যাচ জিতে বায়ার্নকে টপকে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ লাইপজিগের সামনে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে জয় দিয়ে নতুন বছর শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে হারিয়েছে 2-1 গোলে। ওল্ড ট্রাফোর্ডে শুরু থেকে আক্রমণাত্মক দুই দল, তবে ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় রেড ডেভিলরা। মার্শিয়ালের গোলে লিড নিয়ে বিরতিতে যায় ম্যান ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ভিলা সমতায় ফিরলেও বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই স্কোর লাইন। সফল পেনাল্টি থেকে রেড ডেভিলদের এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। টানা 10 ম্যাচ অপরাজিত ম্যান ইউনাইটেড উঠে এসেছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে। সমান 33 পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে লিভারপুল। এদিকে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের কাছে 1-0 গোলে হেরেছে এভারটন। রক্ষণভাগের দৃঢ়তায় কোনো দলই আক্রমণের সুবিধা করতে পারেনি। তবে শেষ দিকে হ্যামার মিডফিল্ডার সোসেকের গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় এভারটনকে। ঘরের মাঠে জয় পেলে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে আসতো কার্লো আনচেলত্তির দল। শেষ করব বিরতিহীন সংবাদ দুপুর। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরেকবার। 3.5 মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রথম চালান ঢুকছে বিকেলে। প্রতি টন $270 থেকে $300। রাজধানীর খালের দায়িত্ব পাওয়ার একদিনের মাথায় দক্ষিণ সিটির তৎপরতা। পান্থকুঞ্জে পরিচ্ছন্নতা অভিযান। রাজধানী মহাখালীতে কিশোর গ্যাংয়ের হাতে 8ম শ্রেণীর শিক্ষার্থীর খুন। দুই পক্ষের বিবাদের জের আটক 1। সুনামগঞ্জে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বাস চালক শহীদ গ্রেপ্তার। ঢাকায় নিয়ে আসছে সিআইডি। এবং দেশে করোনা সংক্রমণের 300তম দিন আজ। মৃত্যু বাড়লেও 1 মাস ধরে শনাক্তের হার কমে 10 ভাগের নিচে। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।